এই তো এই বছরের মার্চ মাসের ঘটনা। বল্টিমোরের ফ্রান্সিস স্কট কি সেতুতে একটা বিশাল কন্টেইনার জাহাজ গিয়ে ধাক্কা মারল। আর তাতে কি হলো? শুধু যে সেতুটা ভেঙে পড়ল তা কিন্তু নয়, সবার চোখের সামনে চলে আসলো বহু বহু শতাব্দীর পুরনো একটা সামুদ্রিক আইন। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সেই পুরনো দিনের আইনগুলো আজকের এই বিলিয়ন ডলারের বিপর্যয়কে নিয়ন্ত্রণ করছে। শুরুতেই যে ক্ষতির পরিমাণটা অনুমান করা হয়েছিল সেটা শুনলে অবাক হতে হয়। ৩০০ কোটি ডলারেরও বেশি। ভাবা যায়, সংখ্যাটা শুনলেই বোঝা যায় যে দুর্ঘটনাটা কতটা ভয়াবহ ছিল। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। জাহাজের যে মালিক, গ্রেস ওশান প্রাইভেট লিমিটেড, তারা তাদের দায়বদ্ধতা কমানোর জন্য আবেদন করেছে। আর সেই আবেদনের পরিমাণ কত জানেন? মাত্র ৪,৪০,০০,০০০ ডলার। একবার ভাবুন, একদিকে ৩০০ কোটি ডলারের ক্ষতি, আর তার বিপরীতে দাবিটা হলো মাত্র ৪,৪০,০০,০০০ ডলারের। প্রশ্নটা হলো, এই বিশাল ফারাকটা কিভাবে সম্ভব? একটা কোম্পানি এত বড় একটা ক্ষতির জন্য এত কম টাকা দেওয়ার দাবি করে কি করে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সামুদ্রিক আইনের একটা খুব পুরনো আর বেশ বিতর্কিত নীতির ভেতরে। এই নীতিটার নাম হল দায়বদ্ধতা সীমাবদ্ধকরণ, বা ইংরেজিতে যাকে বলে লিমিটেশন অফ লায়াবিলিটি। জিনিসটা আসলে কি? এটা হচ্ছে জাহাজের মালিকদের জন্য একটা আইনি ঢালের মতো। চলুন ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। সহজ কথায় বলতে গেলে, এই নিয়ম অনুযায়ী একটা দুর্ঘটনার পর জাহাজের মালিক তাদের দায় একটা নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ করে ফেলতে পারে। সাধারণত সে অঙ্কটা কত হয়? দুর্ঘটনার পর জাহাজটার যা মূল্য থাকে আর মাল পরিবহনের জন্য যে ভাড়া পাওনা থাকে, সেই দুটোকে যোগ করে যা হয় ততটাই। ক্ষতি যতই হোক, এর বেশি টাকা তাদের দিতে হবে না, একটা সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আর কি। আর মজার ব্যাপার হলো, এই আইনটা কিন্তু কোনো আধুনিক ফাঁকফোকর না। এর শেকড় গেথে আছে শত শত বছর গভীরে। ভাবুন একবার ১৯ শতকের কথা। তখন তো সমুদ্রযাত্রা ছিল সাংঘাতিক ঝুঁকিপূর্ণ, জাহাজ প্রায়ই ডুবে যেত বা হারিয়ে যেত। তো সেই সময়ে বিনিয়োগকারীদের এই ব্যবসায় টাকা ঢালতে উৎসাহ দেওয়ার জন্য এই আইনটা তৈরি করা হয়েছিল। উদ্দেশ্যটা খুব সোজা ছিল, একটা মাত্র দুর্ঘটনার জন্য যেন কোনো শিপিং কোম্পানি একেবারে দেউলিয়া হয়ে না যায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই নিয়মটা কি সব দেশেই একরকম? উত্তরটা হলো না। বিশ্বজুড়ে আসলে দুটো আলাদা ব্যবস্থা কাজ করে, আর এটাই দালির ঘটনাটাকে আরও জটিল করে তুলেছে। তাহলে চলুন দেখি পার্থক্যটা ঠিক কোথায়। একদিকে আছে আমেরিকার সেই ১৮৫১ সালের আইনটা, যেটা ডালির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই আইন অনুযায়ী দায় নির্ভর করে দুর্ঘটনার পর জাহাজটার দামের ওপর। আর অন্যদিকে বিশ্বের বেশিরভাগ দেশ একটা আন্তর্জাতিক চুক্তি বা কনভেনশন মেনে চলে। সেখানে কিন্তু নিয়মটা আলাদা। ওখানে দায় ঠিক করা হয় জাহাজের ওজনের ওপর ভিত্তি করে, আর তাতে ক্ষতিপূরণের পরিমাণটাও সাধারণত অনেক বেশি হয়। মজার বিষয় হলো, আমেরিকা কিন্তু এই আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি, আর ঠিক এই কারণেই এই মামলাটা এতখানি ব্যতিক্রমী হয়ে উঠেছে। আর এখানেই আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমওর মতো প্রতিষ্ঠানগুলোর ভূমিকা চলে আসে। তাদের মূল কাজটাই হল সারা বিশ্বে জাহাজ চলাচলের জন্য একটা কমন বা অভিন্ন নিয়মকানুন তৈরি করা। যদিও যেমনটা আমরা দেখলাম, আমেরিকা সহ সব দেশ কিন্তু সবসময় সেই নিয়মগুলো মেনে নেয় না। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, এই যে দায়বদ্ধতার সীমা, এটা কি কোনোভাবেই ভাঙা যায় না? উত্তরটা হলো হ্যাঁ, যায়। তবে কাজটা প্রায় অসম্ভব। চলুন একটা বিখ্যাত কানাডিয়ান মামলার কথা শোনা যাক, তাহলেই বোঝা যাবে এটা কতটা কঠিন। ঘটনাটা বেশ অদ্ভুত। রিয়াল ভ্যালি নামে একজন জেলে সমুদ্রে তার নোঙর তুলছিলেন। তুলতে গিয়ে দেখেন কি একটা জিনিসই যেন আটকে গেছে। তো তিনি কি করলেন? সোজা একটা ইলেকট্রিক করাত নিয়ে এসে জিনিসটা কেটে দিলেন। আর তিনি যা কেটেছিলেন সেটা ছিল প্রায় $1 মিলিয়ন দামের একটা ফাইবার অপটিক কেবল। মামলার যিনি বিচারক ছিলেন, তিনি তার রায়ে একটা বিখ্যাত কথা বলেছিলেন। তিনি বলেন, রিয়াল ভ্যালি একজন ভালো মানুষ, সৎ মানুষ, একজন জেলে, কিন্তু তিনি খুব বোকামিপূর্ণ একটা কাজ করেছেন। এই উক্তিটা ভ্যালির কাজের বোকামি আর তার ফলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু আসল আইনি প্রশ্নটা ছিল অন্য জায়গায়। তার এই বোকামিপূর্ণ কাজের জন্য কি ওই দায়বদ্ধতার সীমাটা ভাঙা সম্ভব? এখানে আইন একটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে। আদালত রায় দিল যে দায়বদ্ধতার সীমা ভাঙতে হলে এটা প্রমাণ করতে হবে যে মালিক জেনে শুনে ইচ্ছে করে ক্ষতিটা করতে চেয়েছিলেন। ভ্যালির কাজটা বোকার মতো ছিল, ঠিক আছে, কিন্তু তিনি তো ইচ্ছে করে $1 মিলিয়ন ক্ষতি করতে চাননি, তাই তার দায় সীমিত করে দেওয়া হলো। কিন্তু তার এই ইচ্ছাকৃত অসদাচরণ বা উইলফুল মিসকন্ডাক্টের জন্য তার বীমা কোম্পানি তাকে কোনো টাকা দিতে রাজি হল না। দুটো আলাদা বিষয়। এখান থেকে আসল যে বিষয়টা আমরা শিখতে পারি সেটা হলো, জাহাজের মালিকদের রক্ষা করার জন্য এই যে আইনি ঢালটা, এটা প্রায় দুর্ভেদ্য,
মানে এটা ভাঙা প্রায় যায় না। ডালির ক্ষেত্রেও ঠিক তাই। এই সীমা ভাঙতে হলে এটা প্রমাণ করতে হবে যে মালিকপক্ষ ইচ্ছে করে দুর্ঘটনাটা ঘটিয়েছে, আর সেটা প্রমাণ করা যে কতটা কঠিন তা তো বুঝতেই পারছেন, প্রায় অসম্ভব। এইসব ঘটনা থেকে একটা বড় প্রশ্ন কিন্তু সামনে চলে আসে, যে আইনগুলো পালতোলা জাহাজের যুগে তৈরি হয়েছিল, আজকের এই বিশাল বিশাল সব জাহাজের যুগে সেই আইনগুলো আর কতটা প্রাসঙ্গিক? চলুন দেখি সময়ের সাথে সাথে এই ব্যবস্থাটা নিজেকে বদলাতে পেরেছে কিনা। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে আন্তর্জাতিক স্তরে কিন্তু আইনগুলোকে আধুনিক করার চেষ্টা হয়েছে, দায়বদ্ধতার সীমা বাড়ানো হয়েছে, কিন্তু আমেরিকার মূল আইনটা সেই 1851 সালেরই রয়ে গেছে। তবে হ্যাঁ, ডালি দুর্ঘটনার পর এখন আমেরিকাতেও এই পুরনো আইনটা বদলানোর জন্য নতুন করে কথাবার্তা শুরু হয়েছে। শেষ পর্যন্ত আমরা যদি পুরো বিষয়টা দেখি, তাহলে বুঝব এটা একটা খুব জটিল ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। এটা শুধু জাহাজের মালিকদের বাঁচানোর জন্য নয়, এর প্রভাব কিন্তু পুরো বিশ্ব বাণিজ্যের ওপরই পড়ে। দেখুন, এই ব্যবস্থাটা ঝুঁকি কমায়, ফলে বিনিয়োগ করা সহজ হয়, বীমা করা সম্ভব হয়, আর এর ফলে বিশ্বজুড়ে জিনিসপত্রের দামও একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কিন্তু এর একটা বড় মূল্যও দিতে হয়, আর সেটা হলো বড় কোনো দুর্ঘটনার শিকার যারা হন তারা হয়তো কখনোই তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ পান না। এটা আসলেই একটা খুব কঠিন লেনদেন। আর ঠিক এখানেই এই প্রশ্নটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। ডালির মতো ঘটনাগুলো আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে আইনগুলো পালতোলা জাহাজের জন্য তৈরি হয়েছিল, সেগুলো কি আজকের এই বিশাল কন্টেইনার জাহাজের যুগেও সমানভাবে কার্যকর? বাণিজ্য রক্ষা করা আর জবাবদিহিতা নিশ্চিত করা, এই দুটোর মধ্যে আসল ভারসাম্যটা ঠিক কোথায় হওয়া উচিত? এটাই হয়তো আজকের দিনের সেই $1 বিলিয়ন প্রশ্ন।